প্রিয় দর্শক, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আয়ের পর্দায় আপনাদের প্রিয় আয়োজন ফ্রেশ প্রিমিয়ামটি তারকা কথনের আজকের পর্বে। দর্শক, বাংলা গানই আমাদের প্রাণ। আজ আমাদের তারকা কথনের সেটে যে দুজন মানুষ এসেছেন, দুজনেই গানের মানুষ, আমাদের প্রাণের মানুষ। একজন অসংখ্য গান লিখে জয় করেছে কালের সীমানা, জয় করেছেন মানুষের মন। আমাদের সাথে আছেন গীতিকার মনিরুজ্জামান মনির এবং আমাদের সাথে আছেন খুদে গানরাজের শরণ। স্বাগত আপনাদের। শুভ দুপুর, কেমন আছেন আপনারা? ভালো স্যার, শুরুতে আপনার কাছে যেতে চাচ্ছিলাম, যেটি বলছিলাম যে আপনার এত অসংখ্য গান এবং এত গান মানুষের মন জয় করেছে এবং সকলের মুখে মুখে গানগুলো ছড়িয়ে গেছে। আপনার কাছে গানের গল্প শুনবো, একই সাথে বর্তমানে কি নিয়ে কাজ করছেন সেগুলোও শুনবো। আসলে আমার অধিকাংশ গান হলো চলচ্চিত্রের গান। আধুনিক গান আছে, দেশের গান আছে, এবং মানে ঘটা করে বলাটা মুশকিল আর কি, তবুও বলছি আর কি। যেমন সূর্যোদয় তুমি, সবার জীবনে প্রেম আসে, তাই তো সবাই ভালোবাসে, জীবনের গল্প আছে বাকি অল্প, কি জাদু করিলা প্রীতি শিখাইলা, শেষ করো না শুরুতে খেলা, না ভেঙো না, এরকম করে অনেক আছে বলা যায় আর কি। বাহ, চমৎকার। এবং আমরা জানি যে যখন কোনো গানের কম্পিটিশন হয়, যেরকম চ্যানেল আয়ের খুদে গানরাজ, এই কম্পিটিশনে কিন্তু এই সিনেমার গানগুলো গিয়েই আপনারা এই কম্পিটিশনগুলোতে পার্টিসিপেট করেছেন, উইন করেছেন, এবং একটা অন্যরকম কানেক্টিভিটি এই গানগুলোর সাথে আপনাদের। শরণ আপু, আপনার কাছেই জানতে চাইবো যে যখন এই গানগুলো গাইছেন, কালজয়ী সব গান, মনিরুজ্জামান মনির স্যারেরই একটা গানে আপনার পাশে তিনি বসে আছেন, যার গান গিয়েছেন আপনি স্টেজে, কেমন লাগছে? গানগুলো গাইতে কেমন লাগে এটার উত্তর যদি এক কথায় জানতে চান, তো একটা কথাই বলবো যে এটা প্রচণ্ড দুঃসাহসিক একটা ব্যাপার। প্রচণ্ড, কারণ এই গানগুলো তো প্রত্যেকটা মানুষের মুখে মুখে, অন্তরে অন্তরে, হ্যাঁ। তো যার কারণে দেখা যাচ্ছে যে গানের সুর তো অবশ্যই ঠিক রাখতে হয়, এবং তার সাথে গানের কথা যদি একটু ভুল হয় সাথে সাথে কিন্তু শ্রোতারা ধরে ফেলেন, কারণ বহুল শ্রুত গান, এগুলোর প্রত্যেকটা অক্ষর শুধু গানের কথা না, অক্ষর যেন মানুষের মানে হৃদয়ের স্পন্দনের সাথে মিশে আছে। সেই জন্য এই গানগুলো প্রচণ্ড সতর্কতার সাথে, প্রচণ্ড যত্ন করে এবং অনেক কিছু মাথায় রেখে খেয়াল করে গাইতে হয়। মানে ওই যে বললাম, এক কথায় যদি বলি যে প্রচণ্ড দুঃসাহসিক একটা ব্যাপার। সত্যি তাই। আমি আবারও যাচ্ছি মনিরুজ্জামান মনির আপনার কাছেও। এই যে গান লেখার শুরুটা, যখন ছোটবেলায় ছিলেন তখন কি ভেবেছিলেন যে আমি বড় হয়ে একজন গীতিকার হব, কিংবা গান লেখার সাথে সখ্যতা কিভাবে সৃষ্টি হলো, এবং আপনার গান, এত অসংখ্য গান, কারা কারা আপনার এই গানগুলোতে কণ্ঠ দিয়েছেন সেগুলো একটু শুনি। আসলে আমি মফস্বলে ছিলাম, সুনামগঞ্জ শহরে আমার বাড়ি। তো আমার ছড়া লেখা, কবিতা লেখা তখন ওই মফস্বল থেকেই শুরু হয়। তখন আমি কিন্তু প্রচুর ভারতীয় বাংলা গান এবং এদেশের গান শুনতাম। সেখান থেকে আমার মানে, এবং সিনেমাও দেখতাম। তখন আমার মনের ভিতর একটা তৈরি হয়ে গিয়েছিল যে আমি যদি এরকম গান লিখতে পারতাম। তারপরে এটার একমাত্র উপায় হলো ঢাকায় আসা। হ্যাঁ, দেশে থেকে তো আর এটা করা যাবে না, রেডিওতেও করা যাবে না, টিভিতেও করা যাবে না। এবং আসলে আমি গানের তাড়নায় সুনামগঞ্জ শহর থেকে ঢাকায় চলে আসি, দুদুল আহমদের বাসায় চলে আসি, এবং এখানে আমি আসলে গানের চর্চা করতে থাকি। আমার গানের চর্চা কিন্তু সারেগামা পা ছিল না। আমি রবীন্দ্র ঠাকুরের গান, নজরুলের গান, বা পাক ভারত, তখন তদানীন্তন পাক ভারতের যে বাংলা গান ছিল সেইগুলো আমি পড়তাম। এবং আসলে আমাদের তো পাঠ্য এগুলোই। পুরনো যারা গীতিকার আছেন, বা বাউল, আউল বাউলের গান আছে, লালন হাসানের গান আছে, সেইগুলো আমাদেরকে পড়তে হয়। আমি সেই মানে গান কিভাবে লেখা হয়েছে ইত্যাদি আমি চেষ্টা করতাম আর কি। আমার এটাই স্টাডি ছিল। আর একটু আগে বলেছিলেন যে মানে বর্তমানে আমি কি করছি। এখন মানে শুনলে অবাক লাগে যে এখন কিন্তু চলচ্চিত্রের গান তেমন হচ্ছে না। আগে আমার অধিকাংশ গান চলচ্চিত্রের গান। এখনও যারা গান গাচ্ছে আর কি শ্রোতারা, সেই 90 দশকের গান কিন্তু শ্রোতারা বা শিল্পীরা গান করে। হ্যাঁ, তো এখন মানে
ছবি যেহেতু হয় কিন্তু আমাদের কাছে আসে না, কারা জানা করে। তো এইভাবে গানের যে চর্চা করতে করতে না করতে করতে, যেমন অনেকটা চলচ্চিত্রের গান কিভাবে লেখা হয় সেটা অনেকটা হয়তো ভুলেই গেছি। এখন আমি ওই মাঝে মধ্যে রেডিওর জন্য, তারপর ইউটিউবের জন্য গান লিখি, এবং চলচ্চিত্রের গান সাধারণত লেখা হয় না। এবং আমি চেষ্টা করি দেশের গানও লিখি, দেশের গানও লেখার চেষ্টা করি। হ্যাঁ, তো আমি আমার গানের একটা বই বার হচ্ছে আগামী ফেব্রুয়ারিতে, হ্যাঁ, 300 গান নিয়ে। সেখানে চলচ্চিত্রের গান, রেডিওর গান, টেলিভিশনের গান আছে। হ্যাঁ, এবং প্রায় বাংলাদেশের স্মরণ থেকে আরম্ভ করে প্রায় সবাই, কিন্তু আমার একটা সৌভাগ্য যে প্রায় রুনা লায়লা, সাবিনা ইয়াসমিন, সৈয়দ আব্দুল হাদি, এন্ড্রু কিশোর, লিনু বিল্লা থেকে আরম্ভ করে, হ্যাঁ, প্রায় এমন কোনো শিল্পী নাই, ফকির আলমগীর বলেন, ফিরোজ শাহী বলেন, অন্য মাত্রার শিল্পী তারা। হ্যাঁ, তারপরে কিন্তু একটা হলো তারা আমার গান করেছেন। আচ্ছা, কনক চাপা, আমি মানে মোটামুটি বলা যায় বাংলাদেশের প্রায় সব শিল্পীর কথা শুনলাম যারা আপনার লেখা গান গিয়েছে। এই প্রজন্মের শিল্পী যারা যেরকম স্মরণ আছেন, তাদের জন্য আপনাদের কি, আপনি কি তাদের জন্য স্মরণ আজকে কোনো আবদার করবেন কিনা? মাঝে মধ্যে যেমন একটি গান যে তোমাকে চাই 2.0, এখন গত রাত্রে 1 মিলিয়ন ক্রস করেছে। এইভাবে মাঝে মধ্যে আমি গান লিখি, এবং শ্রোতারা আগের মতোই আমাকে ভালোবাসে। এই নতুন গানগুলো দিয়ে আমি নিজেকে যাচাই করলাম যে ওরা ঠিকই আগের মতোই আমাকে ভালোবাসে। বাহ, চমৎকার। আমরা অনেকক্ষণ গান নিয়ে কথা শুনছিলাম, একটা গান শুনে আসি পর্যায়ে। গানের শিল্পী তো আছেন। আমি আসলে স্যারের তো সব গানই আমার ভীষণ প্রিয়, মানে কোনটা ছেড়ে কোনটা আলাদাভাবে মূল্যায়ন করার কিছু নেই। প্রত্যেকটা গান সমানভাবে জনপ্রিয়, সমানভাবে প্রত্যেকটা মানুষের কাছে প্রিয়। তো তার মধ্যে এখন আজকে তো সময় খুবই স্বল্প, তো এর মধ্যেই যে কয়টা গান কভার করতে পারি সেই কয়টার মধ্যেই, মানে এখন যে গানটি গাইছি এটা শ্রদ্ধেয় কণ্ঠশিল্পী শাহনাজ রহমতুল্লাহর, চেষ্টা করছি গাওয়ার। যে ছিল দৃষ্টির সীমানায়, যে ছিল হৃদয়ের আঙিনায়, সে হারালো কোথায় কোন দূর অজানায়। সেই চেনা মুখ কতদিন দেখিনি, তার চোখে যে স্বপ্ন আঁকিনি। যতখানি সুখ দিয়েছিল তার বেশি ব্যথা দিয়ে গেল, সে যে তাই আমার কাঁদায়। যতখানি সুখ দিয়েছিল তার বেশি ব্যথা দিয়ে গেল, সে যে তাই আমার কাঁদায়। সে হারালো কোথায় কোন দূর অজানায়, সেই চেনা মুখ কতদিন দেখিনি, তার চোখে যে স্বপ্ন আঁকিনি। বাহ, চমৎকার। কালজয়ী সব গানগুলোর মধ্যে একটি গান আমরা শুনলাম, একটু এই গানগুলো লেখার পেছনে কোনো গল্প ছিল কিনা জানতে চাই। গল্প আর আসলে আমি একটু এই গানের সাথে বলে নিচ্ছি, আমি আগে উল্লেখ করিনি। শাহনাজ রহমতুল্লাহ আমার অধিকাংশ হিট গান সেই প্রথম বাংলাদেশ থেকে আরম্ভ করে ছিল দৃষ্টির সীমানায়, মানিক সে তো মানিক নয়, এরকম অনেক গান শাহনাজ রহমতুল্লাহ করেছিলাম। উনি মরহুম হয়েছেন, আমি তার আত্মার শান্তি কামনা করি। আমি আপনি যে কথা বলতে চেয়েছেন
মানে আমার নিজস্ব যে দুঃখ সেটা সার্বজনীন দুঃখ কিনা, প্রতিনিধিত্ব করে কিনা, সেই শব্দগুলো আমি জড়ো করে গান লিখি। আচ্ছা, যে আমার দুঃখ মানে মানুষের দুঃখ যাতে হয়, আমার সুখ যাতে মানুষের সুখ হয়, এবং এইরকম করলেই হয়তো গান জনপ্রিয় হয়। আপনার বেদনা যদি আমি আমার শব্দ দিয়ে মালা গাঁথতে পারি, আপনার আনন্দ যদি আমি প্রজাপতির মতো লিখতে পারি, তাহলেই একটা গান জনপ্রিয় হয়ে ওঠে। একদম, একদমই তাই। এবং আমরা দেখেছি শুধু চলচ্চিত্রের গান নয়, আপনি দেশের গান যখন লিখেছেন সেই গানগুলোও বাংলাদেশের প্রত্যেকটি মানুষের মুখে মুখে এবং খুবই জনপ্রিয়। সেটা আমরা যদি বলতে চাই, প্রথম বাংলাদেশ, আমার শেষ বাংলাদেশ, কিংবা সূর্যোদয় তুমি, আমরা এই গানগুলো, রাঙামাটির রঙের চোখ জোড়ানো, তারপরে একতারা লাগে না আমার, দুতারা লাগে না। সত্যি এই গানগুলো যখন আমরা শুনি তখন আসলে দেশের প্রতি আমাদের যে ভালোবাসা, প্রত্যেকটি শব্দেই যেন সেই ভালোবাসাটা আরও বেশি বেড়ে যায়। এই গানগুলো যখন লিখেছেন তখন আসলে কতটুকু উপলব্ধি করেছেন দেশকে? এই গানগুলো লেখার প্রকাশটা হলো দেশের প্রতি, মাটির প্রতি আমার ভালোবাসারই বহিঃপ্রকাশ। হ্যাঁ, যে এতে আমার দেশকে যে আমি কত ভালোবাসি, এবং সেই গানগুলো কিন্তু যারা দেশপ্রেমিক, দেশকে ভালোবাসে, তাদেরও কিন্তু প্রতিনিধিত্ব করে। সেটা অবচেতন মনেই আমার ভালোবাসাটা, দেশের প্রতি ভালোবাসাটা শব্দের গাঁথুনি হয়ে যায়। সত্যি। এখন একজন গীতিকার হিসেবে যখন আপনি গানগুলো লিখছেন, তখন আমরা দেখছি এই যে আপনি বললেন একটা শব্দের গাঁথুনি, এই প্রজন্মের যারা আছেন তারা যদি লেখালেখি করতে চায় কিংবা গানই লিখতে চায়, সেক্ষেত্রে আসলে কোন জিনিসগুলোকে বেশি প্রাধান্য দেওয়া উচিত? চলচ্চিত্রের গান যদি লেখে, অবশ্যই সিকোয়েন্সের উপর লিখতে হবে, এবং সহজ ভাষায় মানুষ যাতে সহজে গ্রহণ করতে পারে সেইভাবে লিখতে হবে। এবং প্রচুর, মানে শুধু বাংলা গান না, হিন্দি, উর্দু এইসব গান শুনতে হবে, যে ওরা কীভাবে চলচ্চিত্রে গান পেশ করে। তারপর ওই যে ভারতের গৌরীপ্রসন্নর গান, তা পুলক বন্দ্যোপাধ্যায়ের গান, এইগুলো নিয়ে রিসার্চ করতে হবে। আমাদের দেশেও যেমন গাজী মাজহারুল আনোয়ার, মানে আমাদের এই গোষ্ঠীর মধ্যে সবার সেরা। হ্যাঁ, রফিকুজ্জামান সাহেব আছেন, নজরুল ইসলাম বাবু ছিল, মুন্সি ওয়াদুদ আছে, মাহফুজুর রহমান মাহফুজ ছিল, নুরুজ্জামান ছিল। ওরা অল্প বয়সেই কিন্তু আমার বন্ধু তুল্য, তারা মারা গেছেন, এবং খুবই ভালো লাগতেন। যেমন নজরুল ইসলাম বাবুর আমার মানে সমসাময়িক ছিল, কিন্তু তারপরেও কিন্তু আমরা প্রতিদিনই দুজনের দেখা হতো। মানে ওই আমার একটা গান আছে না, একদিন তোমায় না দেখিলে তোমার মুখের কথা, এটা কিন্তু যদিও সে ছেলে, কিন্তু আমরা প্রায় প্রতিদিনই মানে গান নিয়ে আলোচনা করতাম, চায়ের কাপে মানে ঝড় তুলে। কিন্তু আসল ঘটনা হলো যে বাবু আমাকে বলতো তুমি কি লিখছো, আমি বলতাম যে এই লিখছি, বাবুকে জিজ্ঞেস করতাম তুমি কি লিখছো। তো এইটাই কিন্তু দরকার, যে একজন গীতিকার আরেকজন গীতিকার, এখন অবশ্য এটা নাই। এখন আমি শুনেছি আর কি, একজন আরেকজনের থেকে একটু দূরে থাকতে চায়, আমাদের মধ্যে এটা ছিল না। কিন্তু আমার এমন হয়েছে যে শ্রুতি স্টুডিওতে একবার আলী হোসেন সাহেবের সুরে একটা গান হচ্ছিল, তো সৈয়দ আব্দুল আদি সাহেব গান গাচ্ছিলেন, তখন হাদি ভাই বললেন যে মনির তুমি এই লাইনটা বদলাও। হ্যাঁ, মানে রেকর্ডিংয়ে, কিন্তু রেকর্ডিংয়ের মধ্যে শ্রুতি স্টুডিওতে। তো আমি করছি এর মধ্যে হাদি ভাই বললো তুমি গাজী ভাইরে ফোন করো। আমি কিন্তু গাজী ভাইরে ফোন করলাম, গাজী ভাই তারপর বলে দিল, যদিও আমার মন মতো হয়নি, কিন্তু যেহেতু গাজী ভাই এটা বললো আর কি, আমি তার প্রতি সম্মান জানিয়ে কিন্তু এই গানটা, এই লাইন দিলাম, এবং হাদি ভাই সাবিনা ইয়াসমিন তখন এই গানটা গান। তো এই ধরনের একটা বিনিময়, চিন্তার বিনিময় বা ভালোবাসার বিনিময়, ফিলিংসের বিনিময় থাকা দরকার। হ্যাঁ, তো এখন কিন্তু এটা নাই আমার যদ্দূর মনে হয়। তবে একটা জিনিস আছে, যে আমরা যারা সিনিয়র আছি তাদের প্রতি কিন্তু এই যে তরুণ গীতিকাররা কিন্তু সম্মান প্রদর্শন করে। যেমন আমাকে
বাংলাদেশ গীতিকবি সংঘ আজীবন সদস্য করে নিয়েছে তারা। হ্যাঁ, এবং কোনো অনুষ্ঠান বা কোনো কিছু হলেই তারা কিন্তু আমাকে আমন্ত্রণ করে। তো এটা একটা মানে ভালো লক্ষণ বলা যায়। সত্যি তাই। আমি একটু স্মরণের কাছে যেতে চাইবো। এই যে চলচ্চিত্রের গানগুলো যখন স্টেজে পারফর্ম করেছো, তখন কিন্তু আমরা দেখেছি যে প্রত্যেকেই কিন্তু নানা ধাঁচের গান করে এবং এক একজনকে ফলো করে গান করার সময়। তখন আসলে কাকে ফলো করা হতো এবং কোন গানগুলো তুলতে অনেক বেশি কষ্ট হতো, একটু সেই স্মৃতি থেকে শুনে আসি। মানে স্পেশালি কাউকে খুব বেশি ফলো করে গাইছি বিষয়টা কিন্তু এমন ছিল না, কারণ প্রত্যেকজন কিংবদন্তি শিল্পীর কাছ থেকে কিছু না কিছু শেখার আছে, কিছু না কিছু অ্যাডাপ্ট করার আছে। হ্যাঁ, তো সবাইকেই সমানভাবে ফলো করতাম এবং সবার গায়কী থেকেই কোনো কিছু মানে কোনো না কোনো কিছু অ্যাচিভ করার চেষ্টা করতাম। আর যে প্রশ্নটা ছিল যে চলচ্চিত্রের যে গানগুলো, হ্যাঁ, তো কাকে মানে ফলো করি, কিন্তু তার পাশাপাশি এটাও প্রশ্ন ছিল যে স্টেজে গাইতে কেমন লাগে, তাই তো? বা স্টেজে পারফরমেন্সের ক্ষেত্রে আমরা জানি একটা অন্যরকম পারফরমেন্সের একটা এক্সপ্রেশনের ব্যাপার থেকে থাকে, মানে সেই এক্সপ্রেশনগুলোকে নিজের মধ্যে আনতে, সেগুলোকে ফুটিয়ে তুলতে কিরকম আসলে সেই ব্যাপারটা ছিল? স্টেজের ক্ষেত্রে একটা মজার বিষয় হচ্ছে কি যে স্টেজ পারফরমেন্স যারা করে এটা সবাই জানে, ওনার রচনা করা একটা গান তোমাকে চাই আমি আরো কাছে, আমি একদিন তোমায় না দেখিলে, এই গান দুটো কিন্তু মাস্ট স্টেজে কিন্তু গাইতেই হবে, এখনো তুখোর জনপ্রিয়। মানে এই যে এই গানটা হচ্ছে যে তোমাকে চাই আমি, মানে আমি বলতে পারি না মুখে তবা তবা, দিলে যখন লাগে উহা, এটা শোনার জন্যই যেন গানটা আরো বেশি সমাদৃত স্টেজে। হ্যাঁ, তো এখনো পর্যন্ত যে কোনো স্টেজে গেলে এই গানটা কিন্তু মাস্ট, যে কোনো ফিমেল সিঙ্গারকে কিন্তু গাইতেই হবে। যে এখানে আমি একটু কথা বলি, ওই যে তোমাকে চাই আমি আরো কাছে, ওইখানে উহু আহা আছে। তো এটার একটা গল্প আছে। গল্পটা হলো যে নসিব ছবির গান এটা। তো আলাউদ্দিন আলী, উজ্জ্বল ভাই, মমতাজ আহমেদ, ওনারা শ্রুতি স্টুডিওতে গেলেন। ওই ছবির সব গান কিন্তু গাজী মাজহারুল আনোয়ার ভাই লিখেছে। হ্যাঁ, উনি কুমিল্লা চলে গেছেন, কিন্তু পরের দিন গানের রেকর্ডিং, তখন তো শিডিউল পাওয়া যেত না, হ্যাঁ, শ্রুতি স্টুডিওতে। এবং যারা নায়ক নায়িকা ছিলেন, ইলিয়াস কাঞ্চন, রুজিনা, তাদেরও শিডিউল কিন্তু খুব সংক্ষিপ্ত ছিল। তখন আলাউদ্দিন আলী এবং আলী হোসেন ভাই, উজ্জ্বল ভাই, ওনারা শ্রুতি স্টুডিওতে গেলেন। আমার তখন রেকর্ডিং হচ্ছিল ওখানে। হ্যাঁ, উনি বললেন, আলাউদ্দিন আলী তো আমার উস্তাদের মতো, গুরুর পর্যায়ে পড়ে উনি বলল যে তুমি বাসায় খাওয়া দাওয়া করে আমার বাসায় চলে আসবা, সারা রাত থাকতে হবে। হ্যাঁ, তো যাই হোক, আমি ওইভাবেই গেলাম। যাওয়ার পর মুখটা যখন হলো, হ্যাঁ, তখন ওই যে তোমাকে চাই আরো কাছে বলার আছে, এগুলা হওয়ার পর আমি বলতে পারি না মুখে তোবা দিলে জখম হলো উহু আহা। তো এই উহু আহা কিন্তু মিটার, আচ্ছা, মানে অন্য শব্দ দেওয়ার জন্য আমার আলাউদ্দিন আলী বললেন যে এটা অন্য শব্দ দাও। আমি যে শব্দই দেই উনি অ্যাকসেপ্ট করে না। করতে করতে আমি লাস্টে বললাম একটা কাজ করেন, এই উহু আহা রেখে দেন। আলাউদ্দিন আলী বলল যে পারেন না যখন আর কি করা যাবে, এটাই রেখে দিলাম। গানটা নিয়ে যখন আমরা এতক্ষণ কথা বললাম, একটু গানটা শুনে আসি। হ্যাঁ, অবশ্যই। তোমাকে চাই আমি আরো কাছে, তোমাকে বলার আরো কথা আছে, আমি বলতে পারি না মুখে তবা তবা, এই কি শরম এলো উহু আহা, দিলে জখম এলো উহু আহা। বাহ, তখন যখন এই গানগুলো পরিবেশন হতো এবং এখন যখন এই প্রজন্মের শিল্পীরা গানগুলো করছে, দুটোর মধ্যে পার্থক্য কিরকম মনে হয় বা কেমন লাগে আসলে আপনার গানগুলো প্রজন্ম থেকে প্রজন্মের শিল্পীরা গান করছে? ভালো লাগে, কারণ নতুন প্রজন্ম এবং আমি যা যা শুনেছি আর কি, যে তারা রুনা লালার প্রতি, সাবিনা ইয়াসমিনের প্রতিও খুব শ্রদ্ধাবতী, এবং তারা সিঙ্গাররা আর কি ওনাদের কাছ থেকেও কিন্তু মানে গান উঠিয়ে নেন। হ্যাঁ, এবং এটা এই যে প্রজন্মের পর প্রজন্ম যে গাচ্ছে, হ্যাঁ, 90s গান বা তারপরের গান, এটা
যে এটা অত্যন্ত মানে একটা সুখের বিষয় এবং আমার সময়কে পাড়ি দিয়ে যাচ্ছে যে হ্যাঁ, এটা একজন লেখক হিসাবে আমার নিজে মনে মনে গর্ব অনুভব করি আর কি। বাহ, আমি যদি গানের কথাই জিজ্ঞেস করি শরণের কাছে, আসলে স্যারের তো অনেক গান, এত এত গান, দেশের গান, চলচ্চিত্রের গান, 3বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত একজন গীতিকার তিনি, 21 পদক পেয়েছেন তিনি। আসলে তার গানগুলো যখন আপনি করেন, কোন গানটা করতে আপনার নিজের খুব বেশি এনজয় করেন গানটা করার সময়? না, আমি শুরুতে একটা কথা বলেছিলাম যে ওনার সব গান কিন্তু সমানভাবে জনপ্রিয় সবার কাছে। কোনটা ছেড়ে কোনটাকে বেশি মূল্যায়ন করবো বা বেশি প্রিয় এরকম কিন্তু কিছু নেই। প্রত্যেকটা গান আমি কোনটা ছেড়ে কোনটা বলবো এটার কিন্তু কোনো উপায় নেই। হ্যাঁ, তো বিশেষভাবে কোনোটা গাইতে খুব ভালো লাগে বা ওইটার থেকে তুলনামূলকভাবে এটা গাইতে ভালো লাগে না এরকম কিন্তু আসলেই নেই, একদম সিরিয়াসলি এরকম নেই। হ্যাঁ, তবে হ্যাঁ, যেটা আপনি বলছিলেন যে দেশের গান থেকে শুরু করে চলচ্চিত্র বা অ্যালবামেরও অসংখ্য গান ওনার রচনা করা। তো আমি যদি একটু দেশের গানের প্রসঙ্গে আসি, তো ওনার রচনা করা একটা গান আছে সূর্যোদয়ে তুমি সূর্যাস্তে তুমি। তো একদম ছোটবেলায় স্কুলের যখন স্পোর্টস মানে কম্পিটিশন হতো, তো বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান বা বনভোজন যেখানেই হোক, আমরা মাথা দুলিয়ে দুলিয়ে বাচ্চারা গাচ্ছি সূর্যোদয়, কিন্তু তখন কিন্তু গানটার মর্মার্থ ভাবার্থ কিছু না বুঝেই কিন্তু মাথা দুলিয়ে দুলিয়ে শুধু গেয়ে গিয়েছি। কিন্তু এখন এই সময় এসে বুঝতে পারছি যে যে গানটা মানে তখন অনায়াসে নিমেষেই গেয়ে ফেলতাম, কোনো ভয় ছিল না, কিছু না, এখন গাইতে গেলে কিন্তু প্রচন্ড ভয় লাগে। যে শুরুতে বলেছিলাম যে প্রত্যেকটা গানের কথা কিন্তু মানুষের জানা আছে। হ্যাঁ, কোথায় একটু ভুল গাইছি এটা কিন্তু ধরে ফেলবে সাথে সাথে। আমরা গানটা একটু শুনি। এবং আরো মজার বিষয় হচ্ছে ওনার পাশে আজকে বসে, মানে আমি ছোটবেলা থেকে যে গান গেয়েছি সেই গানের রচয়িতার পাশে আজকে আমি বসে আছি। এটা আসলেই, এটা তো এক্সপ্লেনেশনের একেবারেই ঊর্ধ্বে। হ্যাঁ, তো গানটি গাইছি যেটা মাথা দুলিয়ে দুলিয়ে গাইতাম। সূর্যোদয়ে তুমি সূর্যাস্তেও তুমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি। সূর্যোদয়ে তুমি সূর্যাস্তেও তুমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি। আঁকা বাঁকা মেঠো পথে তোর রাখাল হৃদয় বুঝি হাসে, ও পদ্ম কাপা দিঘির ঝিলে তোর সোনার স্বপন খেয়া ভাসে। তোর এই আঙিনায় ধরে রাখিস আমায় চিরতরে। সূর্যোদয়ে তুমি সূর্যাস্তেও তুমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি। বাহ, সত্যি শুরুতে যেমনটি বলছিলেন আপনি, ছোটবেলার আমাদের মনে হয় প্রত্যেকেরই একটা স্মৃতি এটা যে স্কুলের স্পোর্টস ডে কিংবা জাতীয় যে কোনো দিবস মানে এই গানটা গাইতেই হবে। এবং সত্যি দেখা গিয়েছে যে বিভিন্ন জাতীয় দিবসে আমরা যখন স্মৃতিসৌধে পারফর্ম করতে গিয়েছি, শহীদ মিনারে পারফর্ম করতে গিয়েছি, কিন্তু এই গানটি ছাড়া এটা কখনোই এখনো পর্যন্ত হয়নি। আমি আবারও মনে স্যার আপনার কাছেই চলে যাচ্ছি, একটু বলে নিই, এই গানের এক লাইন দিয়ে কিন্তু আমার বইয়ের নাম সূর্যোদয়ে তুমি। বাহ, বইটা নিয়ে একটু শুনি, কবে আসছে? বা বইটা প্রুফ সব কিছু কমপ্লিট হয়ে রয়েছে, সেটা ডিসেম্বরের প্রিন্ট হবে। তো আমি চাচ্ছি 1 তারিখ বা 2 তারিখ ফেব্রুয়ারির রিলিজ করতে। বাহ, তাহলে সামনে 21শে বইমেলাতে আমরা বইটা পেতে যাচ্ছি এবং বইগুলোতে মূলত আপনার লেখা সব গানগুলোই নিশ্চয়ই থাকছে। জি জি জি। আচ্ছা, কতগুলো গান থাকছে সেখানে? প্রায় 300-র মতো গান হবে। বাহ, খুবই ভালো। এবং আমি একটু অ্যাড করব, আমার জীবন সঙ্গী মমিন বিশ্বাস, তিনি কিন্তু এই বইটা আমি বলে দিই যে মমিন বিশ্বাস এই বইয়ের পেছনে অনেক খেটেছে, গানগুলো সংগ্রহ করে আমাকে দিয়েছে, আমি তার প্রতি কৃতজ্ঞ। যদি ও না করতো তাহলে আমার তো মনেই নেই, কারো কাছে কি নাই, তো এইগুলো সংগ্রহ করা আমার পক্ষে সম্ভব হতো না। এই জন্য সত্যি আমি তার প্রতি কৃতজ্ঞ আছি আর কি।
বাহ! এবং আমরাও আশা করি যে সামনে বইমেলাতে এই বইটি আমরা পেতে যাচ্ছি এবং কালজয়ী সব গান একসাথে সংগৃহীত হয়ে বইটি প্রকাশিত হতে যাচ্ছে। আপনাদের দুইজনকে অনেক ধন্যবাদ। আজকে আমরা পুরনো সেই দিনের গানগুলোর গল্প শুনলাম, গানগুলো শুনলাম। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে এবং একই সাথে আমরা প্রত্যাশা রাখি বাংলা গান এগিয়ে যাবে। আমরা স্যারের কাছ থেকে আরও অনেক নতুন নতুন গানও পাবো এবং সেই গানগুলোতে কণ্ঠ দিয়ে আপনারাও সেই গানগুলোকে ফুটিয়ে তুলবেন, গানগুলোতে প্রাণ দিবেন। দুজনকে আবারও অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা জানি আমরা বিদায় নিব আয়োজনের শেষ পর্যায়ে। আমরা প্রিয় দর্শক, আশা করি আপনাকেও ধন্যবাদ। আপনি এত কি জানাচ্ছেন এই অনুষ্ঠানে আমাকে যে ডাকা হয়েছিল, কর্তৃপক্ষকে আমার শুভেচ্ছা জানাই বা কৃতজ্ঞতা জানাই। প্রিয় দর্শক, আশা করি আমাদের এই আয়োজন আপনারা উপভোগ করেছেন। সকলেই বাংলা গানের সাথে থাকুন, বাংলাদেশের সাথে আমরা সকলে একসাথে মিলে গড়ে তুলব আমাদের সোনার বাংলাদেশ। এই প্রত্যাশা রেখে আজকের আয়োজন থেকে এখানে বিদায় নিচ্ছি।